তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো এই ভিডিওর মধ্যে আলোচনা করব, আমি আলোচনা করব তোমাদের সিক্স সেমিস্টার বাংলা বিষয়ের নাটক। অর্থাৎ তোমরা যারা সিক্স সেমিস্টারে বাংলা বিষয়ে অর্থাৎ পাস কোর্স নিয়ে তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করছো এবং নাটকটাকে তোমরা যারা মেন সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছো, তোমাদের নাটক থেকে যে চারটে নাট্যকার এই হচ্ছে 2024 সালে বড় প্রশ্নরূপে আসবে না বলে ঠিক বলা যাবে না, আসার সম্ভাবনা নেই বললেই চলে। সেই চারটে নাট্যকার এবছর কিন্তু শর্ট কোশ্চেন রূপে প্রবল মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন রূপে আসার কিন্তু প্রবল চান্স। সেই চারটে নাট্যকার থেকে যে শর্ট প্রশ্নগুলো তোমাদের এই 2024 সালে পরীক্ষায় আসতে পারে, সেই চারটে নাট্যকারের সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। মাত্র 12টা শর্ট প্রশ্ন রেখেছি এই চারটে নাট্যকার থেকে, এবং এই চারটে নাট্যকার থেকে তোমাদের কিন্তু এই বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তো তোমরা চারটে নাট্যকার থেকে যে শর্ট প্রশ্নগুলো হবে সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। কি ভাবছি যে স্যার এই 12টা প্রশ্নের উত্তর কোন নিলে কি আমাদের সিক্স সেমিস্টার বাংলা বিষয়ের নাটকের জন্য আর কিছু করতে হবে না? তেমনটা কিন্তু নয়। অর্থাৎ আমি এর আগে আমাদের শর্ট কোশ্চেনের 3টে থেকে 4টে ভিডিও আপলোড করেছিলাম। ওই ভিডিওগুলো তোমাদের 2022 সালে যে শর্ট কোশ্চেনগুলো এসেছিল, অর্থাৎ তোমাদের সিবিএসইএস সাবজেক্ট চয়েস বেস অনুপাতে তোমাদের 2022 সালে কিন্তু প্রথম শর্ট কোশ্চেন প্যাটার্নের পরীক্ষাটা হয়েছিল। সেই অনুপাতে তোমাদের 2022 সালে যে শর্ট কোশ্চেনগুলো ছিল ওগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওই 15টা প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট, এবং ওই 15টা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। এছাড়াও তোমাদের 2023 সালে যে শর্ট কোশ্চেন এসেছিল সেই শর্ট কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। এবং তোমাদের পুরো সিলেবাস থেকে যে 25টা প্রশ্ন মোস্ট ডিমান্ড, সেই 25টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি। এবং এই ভিডিওর মধ্যে আলোচনা করব তোমাদের 2024 সালে যে চারটে নাট্যকার বড় প্রশ্নের উপর আসার সম্ভাবনা নেই বললেই চলে, সেই চারটে নাট্যকার থেকে এবং তোমাদের শর্ট কোশ্চেনের উপরে দিতে পারে। সেই জন্য আমি এই শর্ট কোশ্চেনের উপরে দিতে পারে মানে দিবেই, এখান থেকে এই চারটে নাট্যকার থেকে তোমাদের শর্ট কোশ্চেন রূপে আসবেই। সেই জন্য এই চারটে নাট্যকার থেকে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো আসবে সেই ভিডিওটা করে দেবো। এছাড়াও তোমাদের যে আমি যে সাজেশনের ভিডিওটা দিয়েছিলাম, অর্থাৎ আমি যে সাজেশনের ভিডিও দিয়েছিলাম, ওই সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা যেন আমার সাজেশনের উত্তরগুলো দেখেছো, তোমরা অবশ্যই নিশ্চয়ই জানবে যে আমি ওই সাজেশনের উত্তরগুলো এমনভাবে আলোচনা করছি যাতে তোমাদের ওখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসবে সেটাও কভার হয়ে যাবে, এবং বড় প্রশ্নটা তোমাদের যেভাবেই ঘুরিয়ে দেখ তোমরা ওই আমি যেভাবে উত্তরটা লিখেছি ওটা লিখে দিলে হয়ে যাবে। তোমরা যেন আমার প্রত্যেকটা ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই জানবে। এবং তোমাদের যাতে বাংলা বিষয়ে এখনো কোনো কিছু প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তোমরা যদি বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চাও, অর্থাৎ 5 নম্বর সমস্ত প্রশ্নের উত্তর, 10 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর এবং শর্ট প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্নগুলো করতে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি তোমরা সংগ্রহ করতে চাও, তো ওই পিডিএফটা যদি তোমরা নিতে চাও, ওই পিডিএফটা মূল্য রেখেছে মাত্র 50 টাকা। ওই 50 টাকা তোমাদের এই নিচে দেওয়া স্ক্রিনে তোমরা যোগাযোগ করে নিতে পারো। 50 টাকার বিনিময়ে তোমরা বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরটা পিডিএফ নিতে পারো। এবং তোমরা যদি সম্পূর্ণ বিনামূল্যে উত্তরগুলো সংগ্রহ করতে চাও, অবশ্যই ভিডিওর প্লে লিস্টে চলে যাবে, অর্থাৎ আমার চ্যানেলের প্লে লিস্টে যেয়ে যাবে। এবং সিক্স সেমিস্টারে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমার চ্যানেলে আলোচনা করে দিচ্ছি, তোমরা ওইখান থেকে গিয়ে অবশ্যই লিখে নিতে পারো। এবং তোমরা যদি পিডিএফটা সংগ্রহ করতে পারো এবং নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো, এই চারটে নাট্যকার তোমাদের কিন্তু এই বছর 2024 সালে আসার সম্ভাবনা নেই বললে চলো, অর্থাৎ এইগুলো থেকে বড় প্রশ্ন দেবে না, আসার সম্ভাবনা নেই। তো সেই অনুপাতে এই চারটে নাট্যকার থেকে তোমাদের কোন কোন শর্ট প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়। তো মোট 12টা প্রশ্ন দিয়েছি, চলো তো দেখে নেওয়া যাক কোন 12টা প্রশ্ন দিয়েছে তোমাদের এই চারটে নাট্যকার থেকে আসতে পারে। তো চলো দেখে নাও কোন চারটে নাট্যকার। তো প্রথমে দেখে নাও অমৃতলাল বসু, এটা কিন্তু তোমাদের বড় প্রশ্নের উপরে আসার সম্ভাবনা নেই। তো এটা শর্ট প্রশ্নের উপরে আসতে পারে। 90% ধরে নাও যে তোমাদের বড় প্রশ্নের উপরে আসার সম্ভাবনা নেই, 10% কিন্তু আছে। 90% ধরে নাও তোমাদের এগুলো থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই। হয়তো কোনো কারণবশত দিয়ে দিতে পারে, এগুলো কিন্তু 2023 সালে তোমাদের চলে এসছে, সেই অনুপাতে কিন্তু দেয় না। রিপিট প্রশ্ন কিন্তু দেয় না, 2 বছর পর পর অনুপাতে দেয় না। সেই অনুপাতে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন এখান থেকে আসবেই। তো চলো এবার দেখে নাও অমৃতলাল বসু দিয়ে কোন শর্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। তো চলো দেখে নাও। তো দেখে নাও রসরাজ নামে কে পরিচিত বা খ্যাতি লাভ করেছেন, রসরাজ নামে কে পরিচিত বা খ্যাতি লাভ করেছিলেন। তো দেখে নাও অমৃতলাল বসু রসরাজ নামে পরিচিত বা খ্যাতি লাভ করেছেন। অমৃতলাল বসু রসরাজ নামে খ্যাতি বা পরিচিত লাভ করেন। এবং 2 নম্বর দেখে নাও অমৃতলাল বসুর একটা সামাজিক নাটকের নাম এবং প্রকাশকাল লেখো। অমৃতলাল বসুর একটা সামাজিক নাটকের নাম এবং প্রকাশকাল। তো উত্তর দেখে নাও অমৃতলাল বসুর একটা সামাজিক নাটকের নাম হলো তরুবালা, 1891 খ্রিস্টাব্দে। অমৃতলাল বসুর একটি সামাজিক নাটকের নাম হলো তরুবালা, 1891 খ্রিস্টাব্দে। তো চলো এবার 3 নম্বর প্রশ্ন দেখে নাও বাবু নাটকটি কার লেখা ও কত সালে প্রকাশিত হয় এবং কোন আন্দোলনের প্রেক্ষাপটে রচনা করেছেন। বাবু নাটকটি কার লেখা ও কোন আন্দোলনের প্রেক্ষাপটে রচনা করেছেন। তো উত্তর দেখে নাও বাবু নাটকটি অমৃতলাল বসুর লেখা, এটি 1894 সালে প্রকাশিত হয় এবং রাজনৈতিক আন্দোলন এবং সংস্কারপন্থী ব্রাহ্ম ধর্ম প্রেক্ষাপট রচনা করেছেন। বাবু নাটকটি অমৃতলাল বসুর লেখা, 1894 সালে প্রকাশিত হয় এবং রাজনৈতিক আন্দোলন এবং সংস্কারপন্থী ব্রাহ্ম ধর্ম প্রেক্ষাপটে রচনা করেছেন। এবং 4 নম্বর প্রশ্ন দেখলাম অমৃতলাল বসুর কয়েকটি প্রহসনের নাম লেখো। অমৃতলাল বসুর কয়েকটি প্রহসনের নাম লেখো। তো উত্তর দেখলাম অমৃতলাল বসুর কয়েকটি প্রহসনের নাম হলো বিবাহ বিভ্রাট 1884, বাবু 1894, একাবার 1895, বৌমা 1897, চোরের উপর বাটবাড়ি 1886,
কৃপণের ধন 1900 খ্রিস্টাব্দে এবং তিলতর্পণ 1991 খ্রিস্টাব্দে। এই হয়ে গেল অমৃতলাল বসুর কয়েকটা প্রহসনের নাম। হয়তো প্রশ্নে একটু ঘুরিয়ে দিতে পারে যে বিবাহ বিরাট প্রহসনটি কার লেখা এবং কত সালে প্রকাশিত হয়। সেক্ষেত্রে তোমাদের উত্তরটা এরকমভাবে লিখে দিতে হবে যে বিবাহ বিরাট প্রহসনটি অমৃতলাল বসুর লেখা 1884 সালে প্রকাশিত। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রস্তুত করবে। প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে আসবে, তো তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রস্তুত করবে। এবং 5 নম্বর প্রশ্ন দেখলাম, অমৃতলাল বসুর পৌরাণিক নাটকের নাম লেখো। অমৃতলাল বসুর পৌরাণিক নাটকের নাম লেখো। তো উত্তরে জানাম, অমৃতলাল বসুর দুটি পৌরাণিক নাটকের নাম হলো হরিশ্চন্দ্র 1899 খ্রিস্টাব্দে এবং যজ্ঞেসেনী 1918 খ্রিস্টাব্দে। হরিশ্চন্দ্র 1899 খ্রিস্টাব্দে এবং যজ্ঞেসেনী 1918 খ্রিস্টাব্দে। এগুলো অমৃতলালের পৌরাণিক নাটক। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের ফেলে দিতে পারে, তোমাদের এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন এই বছর দেবেই। তো কাজে তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন শর্ট প্রশ্ন অবশ্যই ভালো করে করবে। এবং 6 নম্বর প্রশ্ন দেখলাম, মোস্ট ইম্পর্টেন্ট এই 6 নম্বর প্রশ্নটা, অমৃতলাল বসুর দুটি সামাজিক কমেডির নাম লেখো। অমৃতলাল বসুর দুটি সামাজিক কমেডির নাম লেখো। তো উত্তর দেখলাম, অমৃতলাল বসুর দুটি সামাজিক কমেডির নাম হলো খাস দখল 1912, নবযৌবন 1914। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, অমৃতলাল বসুর দুটি সামাজিক কমেডির নাম লেখো খাস দখল ও নবযৌবন 1912 এবং 1914। তো এবারে উপেন্দ্রনাথ দাস, এই উপেন্দ্রনাথ দাস থেকে তোমাদের কিন্তু কিছু বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তো এবার উপেন্দ্রনাথ দাস থেকে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন আসবে, সেই মধ্যে কোন শর্ট প্রশ্নগুলো আসতে পারে তো চলে দেখে নাও। এই শর্ট প্রশ্নের ভিডিওটা এইখানেই এই কারণেই আমি আলোচনা করে দিলাম, কারণ তোমরা যারা আমার বড় প্রশ্নের উত্তরগুলো দেখেছো, তোমরা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, তোমরা যারা বড় প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করবে তোমাদের ওখান থেকে আর শর্ট প্রশ্ন করার দরকার নেই। অর্থাৎ বড় প্রশ্নগুলোই প্রস্তুত করে নিলে তোমাদের ওখান থেকেই শর্ট প্রশ্ন পারবে। তো সেই মধ্যে তোমরা যদি এইগুলো প্রস্তুত না করে যাও বড় প্রশ্ন রূপে, সেগুলো তো তোমাদেরকে শর্ট প্রশ্নের রূপে প্রস্তুত করে যেতে হবে। তার জন্য আমি একটা শর্ট প্রশ্নের ভিডিও দিয়ে দিলাম। তো দেখে নাও, উপেন্দ্রনাথ দাস তিনি সর্বমোট কয়টি নাটক লিখেছিলেন এবং কী কী? উপেন্দ্রনাথ তিনি সর্বমোট 5টি নাটক লিখেছিলেন বলে জানা যায়। তো দেখে নাও, তো উপেন্দ্রনাথের 5টি নাটক দেখলাম। শরৎ সরোজিনী, এর প্রকাশকাল 1874 খ্রিস্টাব্দে। শরৎ সরোজিনী এর প্রকাশকাল 1874 সালে। প্রথম অভিনয় হয় গ্রেট ন্যাশনাল থিয়েটারে। 2 জানুয়ারি 1875 খ্রিস্টাব্দে। এবং 2 নম্বর দেখুন সুরেন্দ্র বিনোদিনী, 2 নম্বর নাটক সুরেন্দ্র বিনোদিনী, এর প্রকাশকাল 1875 খ্রিস্টাব্দে। প্রথম অভিনয় হয় দি নিউ এরিয়ান থিয়েটারে 14 আগস্ট 1875 খ্রিস্টাব্দে। এটি ব্রিটিশ বিরোধী নাটক, এটা ব্রিটিশ বিরোধী নাটক। সুরেন্দ্র বিনোদী নাটকটি একটি ব্রিটিশ বিরোধী নাটক। 3 নম্বর দেখুন গজাদানন্দ ও যুবরাজ, প্রথম অভিনয় হয় 19 ফেব্রুয়ারি 1876 খ্রিস্টাব্দে। এবং 4 নম্বর নাটকটা দেখে নাও, দি পুলিশ অফ পিগ। 4 নম্বর হচ্ছে দি পুলিশ অফ পিগ অ্যান্ড শিপ, এবং প্রথম অভিনয় হয় 1 মার্চ 1876 খ্রিস্টাব্দে। এবং 5 নম্বর দেখে নাম দাদাও আমি। দাদাও আমি প্রকাশকাল 1878 দাদা আমি এর প্রকাশকাল 1888 খ্রিস্টাব্দে। প্রথম অভিনয় নিউ ন্যাশনাল থিয়েটারে ডিসেম্বর 1888 খ্রিস্টাব্দে। এ হয়ে গেল উপেন্দ্রনাথ দাস থেকে যে শর্ট প্রশ্নগুলো আসতে পারে তোমাদের 2024 সালে, সেই 5টা শর্ট প্রশ্ন, অর্থাৎ তিনি যে 5টা নাটক লিখেছিলেন সেই 5টা নাটক তোমাদেরকে তুলে ধরলাম। এই 5টা নাটক তোমরা যদি ভালো করে করে নিতে পারো, এখান থেকে তোমরা কিন্তু একটা শর্ট প্রশ্ন গ্যারেন্টি কমে যাবে এবং গ্যারেন্টি কমন পেয়ে যাবে। এবং সুরেন্দ্র বিনোদিনী যে নাটকটা দিয়েছি, অর্থাৎ এই যে 2 নম্বরে যে নাটকটা দিয়েছে, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন রূপে আসা। তোমরা এই 2 নম্বরে যে নাটকটা দিয়েছে এটা অবশ্যই ভালো করে করে নেবে। এটা নাটক এবং প্রকাশকালটা অবশ্যই ভালো করে করে নেবে। তো চলো এবার পরবর্তী দেখলাম রাজকৃষ্ণ রায়। তো 3 নম্বর দেখে নাও রাজকৃষ্ণ রায়। তো রাজকৃষ্ণ রায় থেকে কোন শর্ট প্রশ্নগুলো আসতে পারে একটু দেখে নাও। রাজকৃষ্ণ রায় কোন ধরনের নাটক রচনায় খ্যাতি পেয়েছিলেন, তার লেখা সেই ধরনের কয়েকটি নাটকের নাম লেখো। রাজকৃষ্ণ রায় পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনায় খ্যাতি পেয়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট রাজকৃষ্ণ রায় থেকে এই প্রশ্নটা। এই প্রশ্নটা কিন্তু আসার প্রবল চান্স 2024 সালে পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজে তোমরা এই প্রশ্নটা ভালো করে করবে। রাজকৃষ্ণ রায় কোন ধরনের নাটক রচনায় খ্যাতি পেয়েছিলেন, তার লেখা সেই ধরনের একটি নাটক লেখে। এবং এই প্রশ্নটা তোমাদের 2022 সালে যে শর্ট প্রশ্ন এসেছিল সেইখানেই কিন্তু দিয়েছে এই প্রশ্নটা। এই প্রশ্নটার কাজে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো উত্তরে দিলাম, রাজকৃষ্ণ রায় পৌরাণিক ভক্তিমূলক নাটক রচনায় খ্যাতি পেয়েছিলেন, তার লেখা পৌরাণিক ও ভক্তিমূলক নাটকের নাম লেখো হরধনু ভঙ্গ 1885, প্রহ্লাদ চরিত্র 1884, অনিলে বিজলি 1878 খ্রিস্টাব্দে। এই তিনটে নাম দিয়ে দিচ্ছি পৌরাণিক ও ভক্তিমূলক নাটকে। অবশ্যই তোমরা এই 3টে নাম ভালো করে মনে রেখে দেবে এবং সালগুলো মনে রেখে দেবে। এবং 9 নম্বর প্রশ্ন দাও, রাজকৃষ্ণ রায় কয়েকটি প্রহসনের নাম লেখো। তো উত্তরে দেখো, রাজকৃষ্ণ রায় কয়েকটি জনপ্রিয় প্রহসন বা রঙ্গমঞ্চের নাম লেখো। তাও দেখো নাম কলির প্রহ্লাদ 1818 খ্রিস্টাব্দে, টোটকা টটকা টোটকা 1890 খ্রিস্টাব্দে এবং গজা পাগল 1890 খ্রিস্টাব্দে প্রভৃতি প্রশ্ন জনপ্রিয় হয়েছিল। রাজকৃষ্ণ রায় থেকে মাত্র 2টো প্রশ্ন রেখেছে। এই 2টো প্রশ্ন তোমরাও কিন্তু অবশ্যই ভালো করে প্রস্তুত করবেন। রাজকৃষ্ণ রায় এই 2টো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসার প্রবল চান্স, কাজে তোমরা এই 2টো প্রশ্ন অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং চলো দেখে নাও এবারে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই কোন প্রশ্নগুলো আসতে পারে একটু দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের 4খানি নাটকের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের 4খানি নাটকের নাম লেখো। তো দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের 4টি নাটকের নাম হলো, তো দেখে নাও তপতি, রক্তকবরী, শেষ রক্ষা ও ডাকঘর। এই 4টি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের 4টি নাটকের নাম দেয়, তোমরা অবশ্যই এই 4টে নাটকের নাম দিয়ে দেবে, তপতি, রক্তকবরী, শেষ রক্ষা এবং ডাকঘর। এবং 11 নম্বর প্রশ্ন দেখলাম
রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ প্রহসন কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ প্রহসন কোনটি? তো দেখানো উত্তরে দেখানো চিরকুমার সভা ও বৈকুণ্ঠের খাতা। চিরকুমার সভা 1302 বঙ্গাব্দ এবং বৈকুণ্ঠের খাতা 1332 বঙ্গাব্দ। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঐতিহাসিক নাটকের নাম দেখানো প্রায়শ্চিত্ত 1316 বঙ্গাব্দে। এই হয়ে গেল তোমাদের 11টা প্রশ্ন। এগুলো তো চলো এবার 12 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। তো 12 নম্বর প্রশ্ন দেখলাম, রবীন্দ্রনাথের কয়েকটি রূপক সংকেত ও বা তত্ত্ব নাটকের নাম করো। রবীন্দ্রনাথের কয়েকটি রূপক সংকেত ও তত্ত্ব নাটকের নাম করো। তো উত্তরে দেখলাম, রবীন্দ্রনাথের কয়েকটি রূপক সংকেত ও তত্ত্ব নাটকগুলির মধ্যে শরৎ উৎসব, রাজা অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, ফাল্গুনী, রক্তকবরী প্রভৃতি নাটক উল্লেখযোগ্য। তো দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটি রূপক সংকেত ও তত্ত্ব নাটকগুলির মধ্যে দেখলাম শরৎ উৎসব, রাজা অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, ফাল্গুনী, রক্তকবরী প্রভৃতি নাটক উল্লেখযোগ্য ছিল। এই 12টা প্রশ্ন তোমাদের এই 4টে নাটক থেকে দিয়ে দিলাম। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কিছু প্রশ্ন দিয়েছি। দেখো এই প্রশ্নগুলো আমি যে 25টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, মোস্ট যে 25টা প্রশ্নের উত্তর, সেইখানে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আলোচনা করে দিচ্ছি। তার সাথে তোমাদেরকে আমি এই কটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই রবীন্দ্রনাথ থেকে আরও 2টো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এই 2টো প্রশ্ন তোমরা যারা দেখেছো 25টা শর্ট প্রশ্নের উত্তরটা, ওইখানে আমি এই প্রশ্নগুলো দিয়েছিলাম। তো তার সাথে আমি আরেকবার দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্রস্তুত করে নেবে। তো দেখলাম রবীন্দ্রনাথের 4খানি নাটকের নাম লেখো। তো দেখলাম রবীন্দ্রনাথের 4খানি নাটকটির নাম হলো তপত্যি, রক্তকবরী, শেষরক্ষা এবং ডাকঘর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যনাট্য, একটা রঙ্গনাট্য, একটা রূপক নাট্য ও একটি নৃত্যনাট্যের নাম রাখো। তো দেখলাম রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা 1892 খ্রিস্টাব্দে একটি কাব্যনাট্য, বৈকুণ্ঠের খাতা 1857 খ্রিস্টাব্দে রঙ্গনাট্য, রক্তকবরী 1916 রূপক নাট্য এবং শ্যামা 1939 নৃত্যনাট্য। তো রবীন্দ্রনাথের 2টি নাট্যকাব্য ও 2টি কাব্যনাট্যের নাম লেখন। রবীন্দ্রনাথের 2টি নাট্যকাব্যের নাম চিত্রাঙ্গদা ও বিদায় অভিশাপ এবং 2টি কাব্যনাট্যের নাম হলো রাজা ও রানী এবং বিসর্জন। তো এই 4টে নাট্যকাব্যের যে শর্ট প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসতে পারে, সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিলাম। অবশ্যই এখান থেকে তোমাদের কিন্তু কিছু প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবং আমি যে বললাম এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারো না পারে, সেক্ষেত্রে তোমাদের যদি গৃহ শিক্ষক এবং তোমাদের যদি কলেজের শিক্ষক বলে থাকে যে না এই প্রশ্নগুলো তোমাদেরকে করে যেতে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু করে যেতে পারো। সেক্ষেত্রে আমি কিন্তু বারণ করতে পারি না, তোমরা কিন্তু সেক্ষেত্রে করে যেতে পারো। এবং ভিডিওটা শেষ করার আগে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, তোমরা যেন এখন পর্যন্ত আমার সাজেশন এবং উত্তরের ভিডিওগুলো দেখোনি, অতি অবশ্যই সাজেশন এবং উত্তরের ভিডিওগুলো দেখে নেবে। অর্থাৎ আমি যে সাজেশনটা দিয়েছি ওই সাজেশনে বড় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। এছাড়াও শর্ট কোশ্চেনের 4 থেকে 5টা ভিডিও আপলোড করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এবং তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা শেষে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটা শেষে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। এবং তোমাদের আর কয়েকদিনের মধ্যে তোমাদের বাংলা বিষয়ে ফাইনাল সাজেশনটা দিয়ে দেবো, অর্থাৎ যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আমি তোমাদের যে 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, সেই 5টা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি এবং তোমাদের ওই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। এবার আমি আলোচনা করব তোমাদের, আমি ফাইনাল সাজেশনটা দিয়ে দেবো, অর্থাৎ তোমাদের 2024 সালে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নের একটা সাজেশন দিয়ে দেবো। আমার সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্নগুলো থেকে কোন প্রশ্নগুলো তোমরা সবার প্রথমে করে যাবে সেই টপিকটা নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই তোমাদেরকে চ্যানেলে আপলোড করে দেবো। সম্ভবত 2-3 দিনের মধ্যে তোমাদেরকে বাংলা বিষয়ে ফাইনাল সাজেশনটা দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এবং তোমরা যদি ভিডিওটা এখন পর্যন্ত একটা লাইক দিওনি, অতি অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবে। তোমার ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা তখন দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।